এই জঙ্গি গোষ্ঠী যে 100 বছর বাংলাদেশে থাকবে, 20-25 বছর বাংলাদেশে থাকবে, ইম্পসিবল, অসম্ভব, অসম্ভব। এদেরকেও ঘাট ধরে এরা বিদায় করে দিবে, করবে না। আমাদের এই রাষ্ট্রে, সেই রাষ্ট্রে কি করবে, তাদের যখন স্বার্থটা আদায় করা হয়ে যাবে, আমরা তারা অন্যান্য কান্ট্রিতে এই কাজই করেছে, তখন এই জঙ্গিদেরকে জাস্ট ধরে ঘাটটা টুস করে মটকে দেবে। জি, আপনি ঠিকই বলেছেন, ধন্যবাদ আপনাকে। আমরা কি জানা না, আমরা তো ওই পর্যন্ত অপেক্ষা করবো নাকি? জি, আপনি কি আপনার দেশের স্বার্থ বিকিয়ে দেবেন নাকি তার হাত থেকে তার আগে আপনি দেশটাকে রক্ষা করবেন? অবশ্যই আমাদের দেশকে রক্ষা করবো, অবশ্যই আমার দেশকে আমরা রক্ষা করবো, কোনো সন্ধানে আমরা ওই সুযোগ দিব না। কারণ আমরা জানি যে একবার জঙ্গিরা যদি দেশটাকে গ্র্যাব করে নেয়, আমরা জানি তাদের পরে কিক আউট করবে, ঘাড় মটকাবে তাদের প্রভুরাই, ততদিনে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে, আমরা সেই সুযোগ দিব না। এটারই একটা বক্তব্য, সশস্ত্র বাহিনীর আর কোন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই। তার মানে কি, ওনারা পরিকল্পনা করে এগুলো জারি করছেন, এবং গ্রেপ্তারি পরোয়ানা কিন্তু জারি হয়েছে, চার্জশিট দাখিল করা হয়েছে, তাই না? জি, দেখেন এটা মানে কত ভাবে আমাদের যে প্রচলিত আইন তার সঙ্গে সাংঘর্ষিক। সেটা যাওয়ার আগে আমি আরেকটা বিষয় বলি, এই যে আপনি 20-এর মানে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইনের যে ধারাটা আপনি সংশোধন করলেন, 20-এর গজ আপনি অ্যাড করেছেন, সেখানে কিন্তু স্পষ্ট লেখা, যদি কারো বিরুদ্ধে এই অভিযোগ আইসিটি আদালতে কোনো অভিযোগ করা হয়, তাহলে তার সে কি করতে পারবে না, সে কখনো নির্বাচন করতে পারবে না, সেটা স্থানীয় সরকার হোক, জাতীয় সংসদ নির্বাচন। আচ্ছা গেল স্থানীয় সরকার থেকে একদম নিচের থেকে একদম টপ পর্যন্ত আপনি সরকারি চাকরিতে কর্মরত থাকতে পারবেন। ওকে, দেখেন আমি রুমা, আমার খুব নির্বাচন করার ইচ্ছে হয়েছে, আমি আমার যে প্রতিপক্ষ মনে করছি তার বিরুদ্ধে জাস্ট আমি একটা অভিযোগ করে দিব আইসিটি আদালতে, ঝামেলা শেষ। কারণ এই অভিযোগটা আমলে আনা হবে, তারপর এটা আইনি প্রক্রিয়া চলবে, চলতে চলতে কিন্তু নির্বাচন শেষ। তো আমার যে প্রতিদ্বন্দ্বী সে কিন্তু আর নির্বাচন করতে পারছে। দেখেন প্রথম সমস্যা। তারপর আবার দেখেন আপনি এরা এখন যেটা করেছে, এটা অধ্যাদেশ, অধ্যাদেশের ভিত্তিতে কিন্তু এই চার্জশিট দাখিল বা চার্জশিট এই গ্রেপ্তারি করা সবকিছু করছে। অধ্যাদেশটা আইনে পরিণত হতে হলে, অধ্যাদেশ মানে কি, অস্থায়ী আইন, এটাকে স্থায়ী আইনে পরিণত হতে হলে আপনাকে জাতীয় সংসদের পরবর্তী যে প্রথম সেশন, সেখানে আপনাকে এটা পাশ করতে হবে। আচ্ছা, আপনি ধরেন আজকে প্রচলিত এই মানে অস্থায়ী আইনের ভিত্তিতে আপনি কিন্তু ধরেন এটা চলছে, কবে জাতীয় সংসদ নির্বাচন হবে আর কবে কি হবে আমরা এখন পর্যন্ত জানি না, এবং আপনি শাস্তিও দিয়ে দিলেন। শাস্তিটা যদি কারো, এটা শুধুমাত্র আমি যারা আর্মিতে আছেন তাদের নামে, রাজনীতিবিদ যারা আছেন সবার কথাই বলছি, আপনি মৃত্যুদণ্ড দিলেন এবং মৃত্যুদণ্ড হলো, এর পরবর্তীতে যখন জাতীয় সংসদ হলো প্রথম সেশনে, এই অধ্যাদেশটা আর আইনে পরিণত হলো না, বাতিল হলো, তখন কি করবেন? আমি যে ভুক্তভোগী, যে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছে বা মৃত্যুদণ্ড হয়েছে, তার পরিবার কি করলো? চ্যালেঞ্জ করলো এটাকে, রাইট? চ্যালেঞ্জে তো আপনি যেহেতু আইনই নাই, কাজেই এই বিষয়টা তো তখন সঙ্গে সঙ্গে সবকিছু বেআইনি হয়ে যাচ্ছে, তার মানে এই মৃত্যুদণ্ডটা বেআইনি হয়ে যাবে। সেক্ষেত্রে যে লোকটা মারা গিয়েছে এটার ক্ষতিপূরণ আপনি কিভাবে দিবেন? খেলা শুরু করেছেন নাকি? কিভাবে আপনি ক্ষতিপূরণ দিবেন? তার জীবনে 4-5 বছর, 6 বছর, 7 বছর জেলে খাটলো, সে জেল খাটা যে সময়টা ক্ষতিপূরণ কিভাবে দিবেন? যে আর্মিতে কিন্তু একটা ব্যাপার আছে, চাকরি হারা, যে একবার চাকরি হারাবে তার আপিলের সুযোগ নাই, সে কেমন করে তার শপথে ফেরত যাবে? এই যে যার মানসিক সমস্যা, এই যে তার পুরো পরিবার, তার আত্মীয় স্বজন, পুরো দেশ জুড়ে যে অশান্ত একটা পরিস্থিতি বিরাজ করছে এই গ্রেপ্তারের জন্য বা গ্রেপ্তারের প্রক্রিয়ার জন্য, তাদেরকে এখন হ্যাঁ একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে আর্মি তত্ত্বাবধানে, এইটা আপনি আমাকে কিভাবে ক্ষতিপূরণ দিবেন? কোনোভাবে সেটা অসম্ভব নয়, আপনি কোনোভাবে ক্ষতিপূরণ দিতে পারবেন না। আপনি যে মনোবল, আর্মির যে মনোবল ভেঙে দিলেন, এটার ক্ষতিপূরণ আপনি কিভাবে দিবেন? আজকে আপনি যে রাস্তাটা দেখালেন, বলি সেই পরবর্তীতে ক্ষমতা আসবে, সে যদি দেখায়, সে যদি একই কাজ করে। আপনাকে আরেকটা এর সাথে যুক্ত করি, এটা কি আমাদের আন্তর্জাতিক ভাবে আমাদের যে শান্তিরক্ষী মিশনে আমাদের যে সুনাম ছিল সেনাবাহিনীর, সেটা কি একবারে ভুলুণ্ঠিত হয়ে যাচ্ছে না? ওটা তো গেছে, ওটা কেন? আপনি যে আমাদের ICCPR, ইন্টারন্যাশনাল কনভেনশন অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, নাগরিক ও রাজনৈতিক অধিকারের যে আন্তর্জাতিক চুক্তি, সেখানে কিন্তু স্পষ্ট আছে, যদি আপনি এরকম ভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এরকম কোন আইন, এরকম কোন অধ্যাদেশ জারি করেন, তাহলে কিন্তু এই পুরো প্রক্রিয়া যারা যুক্ত প্রত্যেকে কিন্তু শাস্তির আওতায় আসবে। আমরা কিন্তু স্পষ্ট দেখছি, এই যে আপনি যে ধারাটা সংযোজন করলেন, সেটা কিন্তু 100% শুধুমাত্র আপনার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করার, মেরে ফেলার জন্য। আপনি তো মৃত্যুদণ্ডের কথা বলছেন,
মেরে ফেলার জন্য। আপনি মুখে বলছেন জুলাই আগস্ট গণহত্যা, আপনি যখন কোর্টে যাচ্ছেন তখন বলছেন মানবতা বিরোধী অপরাধ, ডিফারেন্ট কিন্তু টার্ম, রাইট? হ্যাঁ, আপনার প্রেস সেক্রেটারি যখন এগুলো বলছে তার মানে কি? এটা আদালতের হাতে না, এটা 100% ক্যাঙ্গারু কোর্ট। নাহলে কোর্ট কি করবে সেটা কি করে প্রেস সচিব বলেন? তো এরকম একটা পরিস্থিতি তখন আসলে মানে আমি যেটা আশঙ্কা করছি, দেশটা তো আমাদের, যতটা না ইউনুসের তার চেয়ে বেশি আমাদের। ইউনুস ট্যাক্স দেন, আমরা ট্যাক্স দিই। সেটা হচ্ছে যে পরবর্তী যে সরকারি ক্ষমতা আসুক সে কিন্তু চাইলেই এভাবেই সেনাবাহিনীকে তার যাকে প্রতিপক্ষ মনে হয় তাকে কিন্তু সে আইনের আওতায় এনে পুরো সেনাবাহিনীটাকে আসলে মানে এটা তো আজকেই হ্যাঁ একদম ধ্বংস করে দিচ্ছে, এবং সে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আসলে আমি আরেকটা বিষয় যেটা বলছিলাম যে এই যে যাদেরকে আপনি আটক করেছেন, যাদেরকে আপনি আওতার মধ্যে নিয়ে এসেছেন, অপারেশন ক্লিন হার্ট হয়েছিল মনে আছে? এবং সেটা আমি এই দায়মুক্তি এটাকে আমি আবার বাতিল করে দিয়ে আমি আবার তাদেরকে পুনরায় শাস্তির আওতায় নিয়ে আসা হবে, শাস্তির আওতায় নিয়ে আসবো। আমি কিন্তু সেনাবাহিনীর ভিতরকার কথা বলছি। আমরা কিন্তু সর্বোচ্চ সম্মানের জায়গা, শুধু না আমাদের আস্থার জায়গা, কারণ আমাদের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব তাদের, আমাদের স্বাধীনতা রক্ষার সাংবিধানিক দায়িত্ব আসলে তাদের। সেখানে যদি আপনি হাত দেন তখন এই রাষ্ট্রের আসলে আর সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবার বাকিটা থাকে কোথায়? আপনি দেশটাকে কাদের হাতে তুলে দিচ্ছেন? আপনি যে আমাদের সমস্ত অর্গানগুলোকে ধ্বংস করে দিয়ে দেশটাকে আসলে কি বানাতে চাইছেন? এই যে ব্যর্থ রাষ্ট্র করছেন, আমাদের সংবিধানটাকে ভুলণ্ঠিত করছেন। হ্যাঁ, কি কারণে সংবিধান ভুলণ্ঠিত করছেন? আপনি যখন একটা স্পেশাল আইন করেন তখন আমরা জানি যে প্রচলিত যে আইনগুলো থাকে সে আইনের চাইতে বেশি মানে অগ্রাধিকার পায় হচ্ছে যেটা স্পেশাল আইন, রাইট? কিন্তু সংবিধান হচ্ছে আমাদের সর্বোচ্চ আইন। সংবিধানে কিন্তু স্পষ্ট বলা আছে যে প্রতিরক্ষা বাহিনীতে যারা আছে তাদেরকে আপনি তাদের যে আইন, তাদের যে প্রচলিত আইন, সে আইনের মাধ্যমে আপনি তাদের বিচার করবেন। তারপর সেই বিচারে সাজাপ্রাপ্ত হলে তার যখন ওই চাকরিটা থাকবে না তখন আপনি সিভিল আইনে, আমাদের যে আইন আছে সে আইনে আপনি নিয়ে আসতে পারবেন। কিন্তু অলরেডি আপনি গ্রেফতারি পরোয়ানা জারি করে ফেলেছেন, এইটাকে আপনি কিভাবে রিমুভ করবেন? আপনি যে সেনাবাহিনীর কর্মকর্তাদের গ্রেফতারি পরোয়ানা জারি করে ফেললেন, এইটা আপনি কিভাবে আপনি করে ফেলেছেন? আপনি এখন যদি কান ধরে 20 বার উঠবসও করেন তাতে কিচ্ছু যায় আসে, আপনি করে ফেলেছেন, ঘটনা আপনি ঘটিয়ে দিয়েছেন, ফাঁসি দিলেন, এবার আপনি কান ধরে উঠবস করলেন, কিছু যায় আসে? আমি তো মরে গেছি রে ভাই। আর ধরে নিলাম যদি সেটা সিভিল প্রশাসনে হতো, তাদের চাকরি চলে গেলে ধরেন 5 বছর পরে আপনি তার বেতন সমর্যাদায় ফিরে আনলেন পয়সা দিয়ে। কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তা তো তাদের ওয়ান টাইম সিস্টেম, চাকরি চলে গেলে আর ফেরত আসা যায় না। তাদের বেলায় তারা কি করবে? আপিলও করতে পারবেন না। হ্যাঁ, আপিলের সুযোগ নাই তাদের। জি, এই ব্যাপারে তাহলে বিষয়টা কি দাঁড়ালো? না সেটাই তো, মানে এটা আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে যে সমস্ত অর্গান গুলাকে ধ্বংস করে দেওয়ার জন্য, মানে কোথাও যেন, কারণ এটা সেনাবাহিনীর বাকি যারা আছেন তারা কিন্তু সম্মানের চোখে দেখছেন না। আপনাদেরকে তো আমি বলি থাপ্পড় মেরে দেওয়া হয়েছে, এই থাপ্পড়টা দিয়ে দেওয়ার ফলে এখন আপনি কি করবেন? আপনার সহকর্মীকে দেওয়া মানে কি আপনার গালে থাপ্পড় বাকি আছে? আপনি তো পথ দেখিয়ে দিলেন যে আপনার গালে থাপ্পড় মারা যায়, আপনি কিন্তু রাস্তা দেখিয়ে দিয়েছেন। হজম করার মানে কি? সেনাবাহিনী যদি এটাকে হজম করে তার মানে কি আপনি ভবিষ্যতে যারা আসবে তাদেরকে আপনি সুযোগ করে দিলেন যে আপনাকে চাইলেই চড়ানো যায়। হাসনাত যেটা বলেছিল তাই না, হাসনাত না ওয়াকার, হাসনাত তখন কিন্তু আমরা কিন্তু তখন প্রতিবাদ জানিয়েছিলাম। আমাদের কিন্তু তখন বুকে রক্তক্ষরণ হয়েছে যে আমাদের এত রেসপেক্টেড একটা বাহিনী তাকে কোথায় নিয়ে আসা হয়েছে। হাসনাতের মতো একটা বকে যাওয়া একটা রাস্তার ছেলে, সে যখন সেনা প্রধানের বিরুদ্ধে কথা বলে, সেনা প্রধানকে তার সমকক্ষ মনে করে তার দিয়ে স্লোগান দেয়, তখন কি সেনাবাহিনীর কোন মর্যাদা থাকে অক্ষুণ্ণ? এবং তারপরে কি করে সেনাবাহিনী এটাকে খুবই তারা আমার কাছে মনে হচ্ছে কৌশলী বা মানে হাসনাতকে একটা আচরণ, সেই আচরণটাকে তারা ক্ষমসুন্দর দৃষ্টিতে দেখেছেন এবং তার ফলে কিন্তু আজকে গ্রেফতারি পরোয়ানা। জি জি, আপনার কাছে আবার আসবো। আমি রোকেয়া আপার কাছে যাচ্ছি। দর্শক অনেকে মেসেজ করতেছে যে আপনি সুন্দর একটা কথা বলেছেন যে এটা আসলে আমরা কোনো নাটক বলুক, যাই বলুক, বাচ্চা বোটাস বলুক, কিন্তু ঘটনাটা কিন্তু এখন বুমেরাং হয়ে গেছে। এখন কিন্তু দেশ এবং জাতি এটাকে নিয়ে সামনে চলে আসছে। আমরা সেনাবাহিনীর অবশ্যই সমালোচনা করি, তার ভুল কর্মকাণ্ডের, এমনকি আমরা রাজনীতিকদেরও সমালোচনা করি, কিন্তু দিন শেষে তো আমার দেশের রাজনীতি, আমার দেশ পরিচালনা করবে ওই রাজনীতিবিদরাই, এবং আমার দেশের নিরাপত্তার 1 নাম্বার যে সংগঠন,
এক নাম্বার প্রথম কাতারে যে জান দেওয়ার জন্য প্রস্তুত সেটা সেনাবাহিনী, আমরা যতই তার সমর্থনে। সংবিধানটা তো মাথায় রাখতে হবে, সংবিধানটা মাথায় রেখে আমি বলতে পারি। আবার আসবো আপনার কাছে। জি রোকেয়া আপা, আপনার কাছে আমার প্রশ্ন, আমরা ইদানিং দেখতেছি রাজনীতিবিদেরা প্রথম যেমন এতদিন ভারত সম্পর্কে এতদিন তারা ভিন্নভাবে সমালোচনা করতো বিএনপি, হঠাৎ করে সালাউদ্দিন সাহেব বলতেছে আমরা জানি যে তাকে একটি 3 তারকা বা 5 তারকা হোটেলে রাখা হয়েছিল, এমনকি আমি ব্যক্তিগত ভাবেও জানি তাকে কোথায় রাখা হয়েছিল। সেই চ্যালেঞ্জটা পরে গ্রহণ করবো যখন তারা আমার চ্যালেঞ্জের বিরোধিতা করবে। আমি জানি ব্যক্তিগতভাবে আমার লোক সেখানে উপস্থিত ছিল, আমার লোক সেইখানে তার ওইখানে গিয়ে ফিজিক্যালি তাকে উড়ে আসছে, সেইখানে সে কোথায় ছিল আমি সব জানি। কিন্তু এই লোকটা যে এখন বলতেছে ভারতে আমাকে পাগলা গারদে রাখা হয়, আসলে কি বিএনপি পাগল হয়ে গেল এই কথাটা বলে? আর দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের ডিআইজি সাহেব বলেছেন, পুলিশের ডিআইজি, আওয়ামী লীগকে দলে বেরাতে সব দল উঠে পড়ে লেগেছে। এই বিষয়ে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি। আরেকটা প্রশ্ন হলো যে আপনার এই পঞ্চগড়ে আমাদের এই জাতীয়বাদী যারা দুর্নীতি বিরোধী মিছিল করছে, অথচ একজনকে তো আমরা দেখলাম না যে তাদের শাস্তির আওতায় আনতে। ওই যে একজন টপ করে আসমান থেকে পড়া দরবেশের মতো মনে হয়, ফেরেশতার মতো, সেও 400 কোটি টাকা। আমার আরেক জাতীয় ভাতিজা 150 200 300 400 কোটি টাকা নিয়েছে। এই ব্যাপারে তারা নিজেরা না করে লং মার্চ করতেছে। 3টা বিষয় যদি একটু বলতেন আপনি প্লিজ। এই 3টা বিষয় তো আমি ভুলে গেলে আমাকে মনে করে দিন। আর তার আগে আমি একটুখানি সেনাবাহিনীতে যেটা হচ্ছে, আমি আরিফুর রহমান রুমা অনেকদিন পরে আমাদের একসাথে টকশোতে কথা হচ্ছে এক স্ক্রিনে, সেটা ভালো লাগছে। আর ফরিদ ভাই তো ভীষণ পপুলার মানুষ, হাটে মাঠে ঘাটে সারা বাংলাদেশে বিশ্বব্যাপী ওনার ফ্যান। তো আমি খুব এনজয় করছি এই টকশোটা, কারণ অনেক কিছু জানা যায়, শেয়ার করা যায়, সেটা একটা ব্যাপার। আর যারা দেখছেন আমাদের শুনছেন তাদেরকেও কৃতজ্ঞতা। তো আরিফুর রহমান রুমা যেটা বলছে আমি এই কথাগুলোর সাথে খুবই একমত। আমি একটু শুধু যুক্ত করবো, সেটি হচ্ছে যে সেনাবাহিনী তো একটা ইনস্টিটিউট, বাংলাদেশের একটা শক্তির জায়গা। সেটা সেইখানে বাংলাদেশের সেনাবাহিনী যখন সেনাবাহিনীর সম্পর্কে জাতিসংঘে ওয়ালকার যখন বললেন যে, উনি ইন্টারভিউতেই বলেছেন, যেটা সারা বিশ্ব জানে, যে তাদের কথার কারণে মিশনে যাওয়ার সুযোগ সুবিধার কারণে তারা জুলাইতে কোন রকম দায়িত্ব পালন করেনি। এখানে দুটো বিষয়, যে একটি হচ্ছে যে যে পদে আছে সেই পদের একটি দায়িত্ব পালন করার নির্দেশনা থাকে, শপথ গ্রহণ করে যে আমি পুলিশে বা আমি র্যাবে বা আমি যেখানে থেকে আমাকে দায়িত্বটা পালন করতে হবে। এখন সেখানে কিন্তু প্রমাণিত হচ্ছে তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শপথে বাংলাদেশ সরকারের বেতন ভাতা নেওয়া একটি সংস্থা আদেশ পালন করেছেন জাতিসংঘের একজন বলকারকে। তো সেদিনই তো যখন এটি তথ্যটি এসেছে, সেদিনই কিন্তু দেশের মানুষের মধ্যে একটি আলোচনা গুঞ্জন তৈরি হয়েছে। যাই হোক, সেটা সম্পর্কে আমি কোনো আলাদা মন্তব্য করব না। এবং তারপরে আমরা দেখলাম এই সকল টোকাই কিশোরদের পাশে তারা প্রোটোকল দিচ্ছে। সেনাবাহিনীকে আমরা দেখলাম বঙ্গবন্ধু ভাস্কর্য ভীষণ শক্তি দিয়ে ভাঙচুর করছে। আমরা সেনাবাহিনীকে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে জনগণ মব আক্রান্ত হচ্ছে। আমরা দেখলাম সেনাবাহিনী হুঙ্কার দিচ্ছে এনাফ ইজ এনাফ, বাট মব আক্রান্ত হচ্ছে জনগণ। আমি জনগণ বলছি, আওয়ামী লীগের নেতাকর্মীকে মেরেছে, ঠিক আছে, আমি সেটা আলাদা টেবিলে রাখলাম। তারা মনে করছে 5ই আগস্ট পরবর্তী সময় জনগণ একটা বাংলাদেশের নাগরিক আর আওয়ামী লীগের নেতাকর্মী কেউ না, তাদের মারাটা বোধহয় আল্লাহর তরফ থেকে জায়েজ। সেনাবাহিনীর লোকজন দাঁড়ানো, আওয়ামী লীগের নেতাকর্মীও যেমন সন্ত্রাসীর শিকার হয়েছে, মবের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, ভাঙচুরের শিকার হয়েছে, অগ্নিসংযোগ, স্থাপনা ধ্বংস। স্থাপনা ধ্বংস হচ্ছে রাষ্ট্রের, আর সাধারণ মানুষ সহ সবকিছু যা ঘটেছে, ভাবমূর্তি নষ্ট হয়েছে দিনের শেষে বাংলাদেশে। এবং তারপর যেটি হলো যে আমরা দেখলাম হাসনাত সহ বিভিন্ন জন সেনাবাহিনীকে আক্রান্ত করবে, ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দেবে। এবং একটি ছবি যেটা 1/11 সময় খুব পপুলার ছবি ছিল, একজন সেনাবাহিনীকে লাথি মারছে, একজন ফ্লাইং কিক দিচ্ছে, সেটিকেও পোস্ট দিয়ে সম্ভবত সাকিব যে ছেলেটি বলেছিল স্থাপনা ধ্বংস না করলে, থানা না পোড়ালে আন্দোলন সফল হয় না, সেই সম্ভবত ওরকম একটা পোস্ট দিয়ে বলেছিল যে এইটা যদি মনে থাকে সেনাবাহিনী তাহলে তাদের ওখানে আসবে না। এরকম নানাবিধ ঘটনার মধ্যে দিয়ে সেনাবাহিনীর মর্যাদাটাকে ক্ষুণ্ণ তারাই করেছে যাদেরকে সেনাবাহিনী পৃষ্ঠপোষকতা করেছে। তারপরও আমি মনে করি যে আমার দেশের সেনাবাহিনী ভাই আমার সবচেয়ে আপন মানুষ, আমার পুলিশ আমার আপন। কারণ গুটি
হয়তো অন্যায় করতে পারেন, কিন্তু সেনাবাহিনী যদি আমি বলি, অবশ্যই সেনাবাহিনীর মর্যাদার সাথে আমি একজন নাগরিক হিসেবে আমার মর্যাদাও জড়িত, কারণ দিনের শেষে সেনাবাহিনী বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, বাংলাদেশের সীমান্তকে রক্ষা করে, বাংলাদেশকে রক্ষা করে, এবং সেনাবাহিনী এই গর্বটা তো আমরা করি। আর আমি ব্যক্তিগতভাবে খুবই সেনাবাহিনী পছন্দ করি, কারণ আমার একদম ছোটবেলায় আমার এমএল লাইফ ছিল আমি সেনাবাহিনী প্রধান হব। এটা আমার একদম ছোটবেলার প্ল্যান ছিল, সেনাবাহিনী প্রধান কেন, আমি সেনাবাহিনী কিছুই হতে পারিনি। তো ছোটবেলার এমএল লাইফ কিন্তু এখন যে ঘটনাটি ঘটেছে এটিতে আমার মনে হচ্ছে যে একটা প্রতিষ্ঠানকে অপমান করা। এখানে কে ভালো কে মন্দ, কে অপরাধ করেছে, সেনাবাহিনীর রুলস আছে, সরকারি রুলস আছে, সেনাবাহিনীর চাকরির ক্ষেত্রে কিছু রুলস আছে, সেই সব কিছু না মেনে সেনাবাহিনীকে আমাদের মনে হলো, সাধারণ মানুষের কাছে যে জিনিসটা উপস্থাপন হলো সেটি হচ্ছে সেনাবাহিনীকে একদম নিচুতে নামিয়ে দেওয়া হলো। মানে পুলিশকে কিন্তু মেরে কেটে পুড়িয়ে টেনে হিচড়ে নিয়ে যাওয়া, লাশকে বিকৃত করা, ঝুলিয়ে রাখা, উলঙ্গ করে ফেলে রাখা, ওর মধ্যে দিয়ে পুলিশের ইনস্টিটিউটটাকে শেষ করে দিয়েছে। এখন বাকি ছিল সেনাবাহিনী, খানিকটা ঝুলে ছিল সেনাবাহিনী, লাইফ সাপোর্টে ছিল, সেটি তুলে নেওয়া হলো। এখন সেনাবাহিনীর যে অস্তিত্বের সংকট, আমি আশা করব সেনাবাহিনী তাদের অস্তিত্বের সংকট, তাদের পরিচয়ের সংকট, তাদের আত্মগর্বের সংকট, তাদের যে আত্মপরিচয় একজন সেনাবাহিনী অফিসার হিসেবে ট্রেনিং করেছে, তাদের যে মেধা, তাদের যে মর্যাদার চাকরি, এবং তার চাকরির সাথে তার পরিবারেরও মর্যাদা আছে, এই সবকিছুকে নিশ্চয়ই তারা ভাববেন যে তাদের কি করা উচিত। রাষ্ট্র, দেশ, জনগণ, নাকি এমন কোন চক্রের তাবেদারি করা যারা আসলে দিনের শেষে তাদেরকে অপমানই করলো। ভাবতে হবে তাদেরকে আবার নতুন করে। আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। এবার আসি আপনার প্রশ্নে। আপনি যে প্রশ্নগুলো করেছেন, আমাকে যদি ওই দুর্নীতির প্রশ্নটা মনে আছে আমার শেষের দিকে, সেটা বলি। এটা হয়েছে কি, মাঝে মাঝে ওরা কিছু কিছু ছোট ছোট আমরা বলি যে মিনি শর্ট ফিল্ম, মিনি ডকুমেন্টারি, ফুল লেন্থ সিনেমা বলি, নাটক বলি, টেলিফিল্ম বলি, ওরা মাঝে মাঝে এরকম মিনি শর্ট ফিল্ম করে, মাঝে মাঝে মিনি টিজার দেখায় আমাদেরকে, সেগুলো হচ্ছে এগুলো, এবং প্রতিটাই ফ্লপ যায়। দুর্নীতি তো খালি চোখে আমরা দেখছি গত 13 মাসে। দুর্নীতি বলে মনে করেন আপনার 13 মাসে শেষ হবে না, মানে এক একজন এত দুর্নীতি করেছে। তো সেখানে এইরকম একটা মিনি মিছিল করা, এটা হচ্ছে কি, মানে কারো হয়তো কোনো দৃষ্টিটাকে সরানোর প্রয়োজন ছিল। তারা যখন কোনো খারাপ কাজ করে তখন সেটাকে দৃষ্টি সরানোর জন্য অন্য কিছু করে, এবং সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি, তারা ততক্ষণে ওই কাজটা করে ফেলে। মানে এক বাড়িতে শীত কাটে যখন, সে বাড়িতে সবাই আসে, ওই বাড়িতে আগুন লেগেছে, চোর এসছে, এটা করে। আর অন্য চোররা কিন্তু গ্রামের আর অন্য সাইডের বাড়িগুলো, উত্তর পাড়ায় যখন, সরি উত্তর পাড়াটা কোইন্সিডেন্টালি হলো, উত্তর পাড়ার গ্রামের বাড়িগুলোতে চুরি তামারি করছে, শীত কাটছে, তো সবাই এটা নিয়ে ব্যস্ত দিকে যাচ্ছে লোকজন। দক্ষিণ পাড়ায় যে আসলে শেষ করে দিচ্ছে, ওটা কিন্তু খবর নাই। এটা হচ্ছে ওদের সবসময় কনস্পিরেসি। আর আরেকটা যেন কি বলছিলেন আপনি? ওই যে বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব বলেছেন তাকে নাকি ভারতের পাগলাগারদে রাখা হয়েছিল। তো জানি না, এখন আসলে আমি শ্রদ্ধা রেখে বলতে চাই, আমি সবসময় রাজনীতিবিদদের শ্রদ্ধা করি, কারণ দেশ রাজনীতিবিদরাই চালাবেন। কিন্তু আমি জানি না, মানে গত 5 আগস্টের পর থেকে ওই দলের রাজনীতিক বেশিরভাগ নেতারা কি বলছেন, এবং প্রতিদিন ওরা নতুন নতুন নিউজের মতো প্রতিদিন যেমন শীর্ষ সংবাদ পরিবর্তন হয়, নতুন নতুন সংবাদ দেন ওনারা, এবং এমন কথাগুলো বলে যেগুলো আসলে আমরা জানি, দেখেছি, এবং তথ্য প্রমাণ আছে। সেই কারণে আমি আসলে ওনার এই কথাগুলো এত বহুল আলোচিত, এত বহুল প্রচারিত, এত বহুল তথ্য প্রমাণ সকলের কাছে আছে, উনি এটা আসলে কেন বললেন আমি জানি না। একইভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ওনার ইন্টারভিউতে কয়েকটা কথা বলেছেন যেগুলো তথ্য প্রমাণ সবার কাছে আছে। আমি জানি না কেন আজকে সেনাবাহিনীদের প্রতি এত আক্রোশ। আমি ইন্টারভিউর একটি প্রসঙ্গ একটুখানি আনতে চাই। আবার তারেক রহমান সাহেব ইন্টারভিউতে ওনার উপর যে নির্যাতন হয়েছে সেটা নিয়ে উনি খুব উষ্মা প্রকাশ করেছেন শীতল ভাবে। তো এই উনার নির্যাতনের সাথে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই। আমরা সকলেই জানি তারেক রহমানকে কারা সেই সময় কি করেছে, উনি কোথায় মুচলেখা দিয়েছেন, কেন দেশে আসতে পারেন না। তো সেই বিশেষ বাহিনীর প্রতি তার যে একটা আক্রোশ আছে, আমরা জানি না। ইন্টারভিউটাও হলো, উনিও ইউসুফ সাহেবের সাথে মিটিং হলো, তারপর দেখছি সেনাবাহিনীর উপর কেন জানি ঠাটা পড়তেছে বারবার। তো
তো সবকিছু মিলে আমি আসলে কিছু বলতে চাই না, আমি মানে এরকম সম্ভাবনার কথা লোকজন বলছে, টক শোতে শুনছে, উকি ঝুঁকি দিচ্ছে আর কি। মানে আপনি কি বলতে চাচ্ছেন যে তারেক রহমানের সেই সাক্ষাৎকারের পরেই উত্তরপাড়ায় এরকম আসমানি বালা নাজিল হচ্ছে, যার কারণে 25 জন আসামি, এটা বলতে চাচ্ছেন আপনি, বা আপনি কি মনে করেন এরকম কিছু? আসলে আমরা তো সবাই অবস্থার সাথে জুড়ে জুড়েই কথা বলি, বা রাজনীতি তো তাই, অবস্থা তো তাই, এখানে ঘটছে তো সবচেয়ে ওটা ঘটছে। তো এখন উনার একটা আক্রোশ দেখলাম, উনার আক্রোশের পর যাদের প্রতি উনার একটা আক্রোশ আছে, সেখানে আমরা দেখলাম একটুখানি ঝামেলা হচ্ছে। উনি বললেন ওনার ক্যান্টনমেন্টের বাড়িটি নিয়ে নেওয়া হয়েছে, ক্যান্টনমেন্টের বাড়িটি তো আসলে আওয়ামী লীগ নেয়নি, নিয়েছে কারা? এই সবকিছু মিলিয়ে এবং আমার মনে হয় যে কোথাও বোধহয় কিছু একটা। জি, ধন্যবাদ আপনাকে। আবার আপনার কাছে আসবো। এবার আমি আরিফা আপার কাছে যাবো। আপা, আপনি একজন শিক্ষিকা, সুতরাং আপনার কাছে আমি যে প্রশ্নটা করবো এটা আপনার ছাত্র বিষয়। শিক্ষিকা, গবেষক, রাজনৈতিক বিশ্লেষক। না, আমি ঠিক আছে, ওটা জানি। গবেষক হিসেবে আমি তার উত্তর চাচ্ছি না, কারণ আমি এমনি বললাম, মানে গবেষক হিসেবে তো তার আলাদা আলোচনা, সেটা তো ব্যাপক, সেটা না। আমি একজন শিক্ষিকা হিসেবে আপনি কি মনে করেন আজকে যে ছাত্ররা মানুষকে শুধু রাজনীতিবিদদের অশ্রদ্ধা করতেছে, পুলিশকে অশ্রদ্ধা করতেছে, সেনাবাহিনীকে অশ্রদ্ধা করতেছে, এমনকি শিক্ষকদের অবমাননা করতেছে, অথচ এই ছাত্রদের জন্য কিন্তু আমরা তথাকথিত জুলাই আন্দোলনে শিক্ষকদেরকে আন্দোলন করতে দেখেছি। তো ছাত্ররা হঠাৎ করে এমন কেন হয়ে গেল? এরা শুধু সংবিধানকেই ভূমিত করতেছে না, স্বাধীনতাকে, মুক্তিযুদ্ধ, শিক্ষককেও তারা অপমান করতেছে। সবচেয়ে মজার বিষয়, জুলাই আন্দোলনে, জুলাই সন্ত্রাসী আন্দোলনে যে শিক্ষকটা বলেছিলেন যে কি এই মৃত্যু পতাকা আমার নয়, তিনি এখন জাপান থাকেন। এই বিষয়ে যদি একটু আপনি শিক্ষক হিসেবে আপনার মতামত চাইছেন, গবেষক বিশ্লেষক শিক্ষক হিসেবে। আমি একটা কথা বলি মাঝে মাঝে, যে আমরা যারা শিক্ষক, বিশেষ করে বাংলাদেশে, স্কুল শিক্ষক হোক, একদম বিশ্ববিদ্যালয় পর্যন্ত যদি আমি বলি, বিশেষ করে আমি তো আসলে টিচার্স এডুকেটর, মানে আমার স্টুডেন্টই আসলে শিক্ষক। আমার শিক্ষকরা অধিকাংশই বাংলাদেশের মাধ্যমিক শ্রেণীর শিক্ষক। মাধ্যমিক শ্রেণীর যারা, বিশেষ করে বেসরকারি স্কুলের, তাদের যা বেতন ভাতা সবকিছু মিলে এটা খুব একটা স্ট্যান্ডার্ড না আর কি। খুব মানে আমাদের আমার ছাত্ররা, আমার ছাত্রছাত্রীরা কষ্ট করে চলেন। এবং আমি একটা লেখাতেও লিখেছিলাম যে আমাদের ছাত্ররা বা আমার সহকর্মীরা বা আমাদের শিক্ষকরা, আমরা এই জুঁই ফুলের মতো সাদা ভাতের সঙ্গে আমাদের শিক্ষার্থীদের যে শ্রদ্ধা, ভালোবাসা, ওটাতে মেখে আমরা খাই, ওটা দিয়ে আসলে আমরা জীবনযাপন করি। এবং সেখানটায় আপনি আসলে একদম মানে সপটে আসলে আঘাত করেছেন এবং শেষ করে দিয়েছেন। একজন আমাদের ছাত্রদের আসলে যে বয়স, যারা আসলে আজকে এই ঘটনাটা ঘটিয়েছে, আমরা দেখেছি যে শিক্ষকের গলায় জুতোর মালা দিয়েছে। অনেক শিক্ষক হয়তো আমাদেরও ভালো লাগতো না, সবার মানে টিচিং স্টাইল হয়তো পছন্দ হতো না, এবং অনেকে হয়তো রাজনৈতিক মতাদর্শ আমাদের পছন্দ হতো না, কিন্তু আমরা আসলে এই ধরনের কোনো ঘটনা কখনো ঘটাইনি। এই কারণে আমাদেরকে প্রলুব্ধ করা হয়নি। যখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার আগেও দখল হয়েছে, এরকম পরিস্থিতিতে আমরা গিয়েছি, কিন্তু যারা ষড়যন্ত্রটা তখন করেছে, তখন অন্তত তারা এই স্কুল শিক্ষার্থীদের অ্যাটলিস্ট বা কলেজ পর্যন্ত তাদের একটু সাইডে রেখেছে, তাদেরকে দিয়ে। এবং এদের এই বয়সী ছেলে মেয়েদের আসলে যেই তাদের মেন্টাল যে গ্রোথ, তাতে এটা তো অ্যাডোলেসেন্স পিরিয়ডের ছেলে মেয়ে সবাই, তাদের কিন্তু এত কিছু ডিপলি চিন্তা করবার ক্ষমতা নাই, তৈরি হয়নি। তাদের কাছে আবেগটাই মুখ্য, এবং তাদেরকে খুব সহজেই কিন্তু প্রভাবিত করা যায়। আমাদের নিজেদের সন্তানও আছে, সবাই তো শিক্ষক না, বাট নিজের সন্তানের ক্ষেত্রে চিন্তা করে দেখুন, আপনার যে অ্যাডোলেসেন্স পিরিয়ডের বাচ্চাটা, যার বয়স 14, 15, 16, 17, 18, 19, তাকে কিন্তু আমাদের ছোটবেলা আমাদের প্যারেন্টস এতটা বুঝেন নাই, আমরা কিন্তু বুঝি। আমরা কিন্তু তাদেরকে খুব কৌশলে তাদের জায়গায় নিজেকে নিয়ে আমরা তাদেরকে ফিল করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাই না? তো আপনি বলেন যে কি সহজে তাদেরকে প্রলুব্ধ করা যায়, এবং তারা কিন্তু কোমল থাকে, তারা নিষ্পাপ থাকে। তো সেই জায়গাটাকে এইভাবে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এরপরে কোনোদিনও কোনো আত্মসম্মান বোধ আছে এমন কোন ছাত্র সে কি শিক্ষক হতে চাইবে? কারণ দেখেন, আমি আরিফা রহমান রুমা, আমি আওয়ামী রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি। রোকেয়া প্রাচী আপা, আমি ধরলাম উনি বিএনপি রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি। এখন আমার ছাত্র যারা, তাদের মধ্যে নানা ধরনের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস, ছোট তৈরি হয় মাত্র। সে কি তাহলে আমি কি তাহলে দেখে নিবার মতো করে, যখন আমি রোকেয়া প্রাচীর ছাত্রী, তাহলে কি আমি তাকে এক হাত দেখে নিব এইভাবেই? এই যে প্রচলনটা শুরু করে দিয়েছে মোহাম্মদ ইউনূস, যিনি নিজে একজন পেশায় শিক্ষক,
ওনার হাত দিয়ে কিন্তু বাংলাদেশের শিক্ষকরা সবচাইতে বেশি অসম্মানিত হয়েছে, অপমানিত হয়েছে, নির্যাতিত হয়েছে। এবং সে নির্যাতনের যে প্রক্রিয়া ছিল আমরা দেখেছি, আমার একটা মনে আছে, হাতটা হাতুড়ি দিয়ে ছেঁচে দিয়েছে শিক্ষককে। শিক্ষককে তাৎক্ষণিক হার্ট অ্যাটাক হতে দেখেছি, তাই না? সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক উনি মারা গিয়ে নিতে পারেন নাই। এটা নেওয়া যায় না। কারণ আমি আমার শিক্ষকতার জায়গা থেকে বলছি, আমি কিন্তু যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন আমাদের ট্রেনিং টিচার হিসেবে স্কুলে পাঠানো হয়েছিল। আমি 6 মাস কিন্তু স্কুলে শিক্ষকতা করেছি। আমি সেই অনুভূতিটা জানি ওই বাচ্চাদেরকে কেমন লাগে। হ্যাঁ, আমার এখনকার শিক্ষক হয়তো অনেক সিনিয়র, তাদেরকে আমার সন্তানের মতো লাগে না। আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছি, তাদেরকে আমার সন্তানের মতো লেগেছে। এবং এই যে মানে তারা এক একজন এক এক আদর্শের ছিল, আমি কিন্তু দু চোখে দেখতে পারিনি। আমার ওই যে সহানুভূতি, ওই যে মমত্ব, ওই যে মানে তখন আমি মা হয়ে গিয়েছি। আমি যখন শিক্ষক, শুধু শিক্ষক থাকিনি, আমি মা এবং শিক্ষক দুটো মিলানে একাকার হয়ে গিয়েছি। আমি দুটো সত্তাকে আমি আলাদা করতেই কখনো পারিনি। আপনার যখন 3-4টি সন্তান হয়, এক একজন সন্তানের স্বভাব চরিত্র একরকম থাকে, কম ভালোবাসতে পারে না। তো আমরা শিক্ষক হিসেবে সেই জায়গাটা ছিল, আমরা সে পানি চলে আসে চোখে, আমি সরি, সেই জায়গাটা একদম শেষ করে দিয়েছি। যেহেতু আমার ছাত্ররা অনেকে ফোন করেছে আমাকে, যারা এইভাবে অসম্মানিত হয়েছে এবং কেঁদেছে আমার কাছে, একজন দুজন না। বাংলাদেশের, যেহেতু আমি ওপেন ইউনিভার্সিটির শিক্ষক ছিলাম, বাংলাদেশের অধিকাংশ শিক্ষক কিন্তু সরাসরি আমার ছাত্রছাত্রী। হ্যাঁ, তারা হাউমাউ করে কেঁদেছে ফোন করে, নিতে পারে না এটা। এবং এই জায়গায় রুলস নিয়ে এসেছে, শুধুমাত্র সে আমাদের মানে রাষ্ট্রের যে শক্তি সেগুলো ভেঙে দিয়েছে তা না, আমাদের সমস্ত জায়গায়। আপনার যখন শিক্ষক যখন এই অবস্থায় চলে যায়, তখন আপনি কেমন করে এই রাষ্ট্রকে পুনর্নির্মাণ করবেন? কার হাত দিয়ে করবেন? আপনার সেনা কর্মকর্তা কার হাত দিয়ে হবে? আপনার পুলিশ কর্মকর্তা কার হাত দিয়ে হবে? কার হাত দিয়ে করবে?